জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক চাপে তারেক রহমান, কি হবে পরবর্তী কৌশল, থাকছে প্রতিবেদনে। সংবিধান মানেননি ইউনূস, আমাকে প্রাসাদবন্দী করা হয়েছিল, বিস্ফোরক দাবি রাষ্ট্রপতির, থাকছে প্রতিবেদনে। হাসিনার নিন্দা, তারিকের সুনাম রাষ্ট্রপতি চুপ্পুর জটিল খেলা, থাকছে প্রতিবেদনে। চুপ্পুকে বাদর নাচ নাচাল বিএনপি, সংসদীয় নাটকে জামায়াত, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াতে শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যু। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করা এই নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে এখনও রাজনৈতিক মহলে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। আওয়ামী লীগের দাবি, পরিস্থিতির চাপে তাকে দেশ ছাড়তে হয়েছিল। বর্তমানে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগ নতুন করে মাঠে নামার ঘোষণা দিয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, প্রথম ধাপে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হবে। দলটির একাধিক নেতা বলেছেন, শেখ হাসিনাকে ঘিরে দেশের মানুষের মধ্যে এখনও ব্যাপক সমর্থন রয়েছে, তাই জনগণের দাবিকে সামনে রেখেই এই আন্দোলন শুরু করা হচ্ছে। তাদের মতে, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরে যেতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার অনুপস্থিতি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে। সেই শূন্যতা পূরণ করতে এবং দলীয় নেতৃকর্মীদের আবারও সংগঠিত করতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই কর্মসূচিকে ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, এটি মূলত রাজনৈতিক সমর্থন পুনরুদ্ধারের একটি কৌশল। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। তাদের মতে, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়া হলে দেশের রাজনীতিতে ভারসাম্য নষ্ট হবে। দলের তৃণমূল পর্যায়ে নেতৃকর্মীরাও ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে প্রচারণা চালানো হচ্ছে। অনেক জায়গায় পোস্টার, ব্যানার এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার শুধুমাত্র একটি ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। যদি তিনি দেশে ফেরেন, তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এদিকে আওয়ামী লীগের নেতারা আশাবাদী যে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরতে পারবেন। তারা বলছেন, দেশের মানুষের সমর্থনই শেষ পর্যন্ত তাকে আবারও দেশের মাটিতে ফিরিয়ে আনবে। সব মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের এই আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে পারে বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক চাপে তারেক রহমান, কি হবে পরবর্তী কৌশল? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে। সাম্প্রতিক সময়ে সংসদের প্রথম অধিবেশনেই তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে, যেখানে বিরোধী দল হিসেবে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের নানা নীতি ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সংসদের প্রথম অধিবেশনে সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা দেখা যায়। অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই জামায়াতের কয়েকজন সংসদ সদস্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান। তাদের বক্তব্যের সময় সরকারপক্ষে সংসদ সদস্যরাও পাল্টা প্রতিবাদ জানালে পুরো সংসদ কক্ষেই হট্টগোল শুরু হয়।
এই উত্তপ্ত পরিস্থিতিতে স্পিকার কয়েকবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও পরিস্থিতি দ্রুত শান্ত করা সম্ভব হয়নি। বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন এবং সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। ফলে কিছু সময়ের জন্য অধিবেশনের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন স্পিকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নতুন সরকার গঠনের পর এটিই ছিল সবচেয়ে বড় সংসদীয় উত্তেজনা। বিশেষ করে জামায়াতে ইসলামের কঠোর অবস্থান সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে সরকারপক্ষের নেতারা দাবি করেছেন বিরোধী দল ইচ্ছাকৃতভাবে সংসদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তাদের মতে উন্নয়ন ও সংস্কারের কাজ এগিয়ে নিতে গেলে কিছু রাজনৈতিক শক্তি তা বাধাগ্রস্ত করতে চাইছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতারা বলছেন তারা জনগণের পক্ষে কথা বলছেন এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সংসদে সোচ্চার থাকবেন। তাদের দাবি দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে, যার দায় সরকারকেই নিতে হবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন বড় প্রশ্ন, কী হবে তার পরবর্তী রাজনৈতিক কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনটি সম্ভাব্য কৌশল সামনে আসতে পারে। প্রথমত, সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে বিরোধী দলের চাপ উপেক্ষা করে উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক উত্তেজনা কমাতে সরকার বিরোধী দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে পারে। তৃতীয়ত, প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জনসমর্থন আরও সুক্ত করার চেষ্টা করতে পারে। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কারণ সংসদের ভেতরে সংঘাত বাড়তে থাকলে তা দেশের সামগ্রিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, সংসদের প্রথম অধিবেশনেই যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। এখন সবার নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। তিনি এই রাজনৈতিক চাপ কিভাবে সামাল দেন এবং সামনে কী ধরনের কৌশল গ্রহণ করেন। সংবিধান মানেননি ইউনুস, আমাকে প্রাসাদবন্দী করা হয়েছিল, বিস্ফোরক দাবি রাষ্ট্রপতির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকাকালীন মোহাম্মদ ইউনুস বারবার সাংবিধানিক বিধান লঙ্ঘন করেছেন। ইউনুসের আমলে জারি হওয়া একাধিক অধ্যাদেশ একেবারেই অপ্রয়োজনীয় এবং অনেক ক্ষেত্রেই তার কোনো সাংবিধানিক ভিত্তিই ছিল না। রাষ্ট্রপতির কথায়, গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সময় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা নিয়ে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক শীর্ষ মহলেও উদ্বেগ ছিল। ২০২৪ সালের গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ১৮ মাস ধরে অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে ছিলেন ইউনুস। সেই সময় একাধিক দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি ও আইনগত সিদ্ধান্ত নেওয়া হয়, যা নির্বাচন পূর্ব সময়ে হওয়ায় অর্থনীতিবিদ ও বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ স্বচ্ছতা ও আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। বিশেষজ্ঞদের মতে, একটি অনির্বাচিত প্রশাসনের পক্ষে ভোটের ঠিক আগে বড় নীতিগত চুক্তি চূড়ান্ত করা রাজনৈতিকেও সংবেদনশীল এবং আইনি বিতর্ক তৈরি করার ঝুঁকি থাকে। রাজনৈতিক পালাবদল ও নতুন সমীকরণ। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল জয় পাওয়ার পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর ফলে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের অবসান ঘটে এবং নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়। এই প্রেক্ষিতেই রাষ্ট্রপতির সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ তা অন্তর্বর্তী প্রশাসনের সিদ্ধান্তগুলির সাংবিধানিক বৈধতা নিয়েই প্রশ্ন তুলছে। কী বোঝাচ্ছে এই মন্তব্য? বিশ্লেষকদের মতে এটি কেবল অতীত প্রশাসনের সমালোচনা নয়, বরং ভবিষ্যতে সাংবিধানিক সংস্কার, অধ্যাদেশের বৈধতা এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত। ঢাকার রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, ইউনুস আমলের সিদ্ধান্তগুলি কি পুনর্মূল্যায়নের মুখে পড়তে চলেছে? উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড ইউনুস অন্তর্বর্তীকালীন প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করলে তিনি রাজনৈতিক উত্তরণ সফলভাবে সম্পন্ন করেন। ১৬ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচনে বড় জয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে ও তার নতুন
মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে গত ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। তারেক রহমান দেশ পুনর্গঠন, দুর্নীতি দমন এবং গণতন্ত্রকে সুসংহত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যা সারা দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাটানো গত ১৮ মাসকে অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রাসাদবন্দী অবস্থা হিসেবে বর্ণনা করেছেন। বঙ্গভবন থেকে দেওয়া এই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে তাকে পদ্ধতিগতভাবে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। তিনি অভিযোগ করেন যে তার সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেওয়ার এবং তাকে অবৈধভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছিল। তিনি এই পুরো সময়টিকে একটি বিরতিহীন ঝড় হিসেবে বর্ণনা করেছেন, যার মূল উদ্দেশ্য ছিল দেশে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি করা এবং রাষ্ট্রকে স্থায়ী বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া। ক্ষমতা হস্তান্তরের পর এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সমর্থন দেশটিকে একটি সাংবিধানিক সংকটের হাত থেকে রক্ষা করেছে। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াকেই এই সময়ে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। হাসিনার নিন্দা, তারেকের সুনাম, রাষ্ট্রপতি চুপ্পুর জটিল খেলা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত জোটের এমপিদের প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে ভাষণ দিলেন, তাতে চিত্রিত হল নতুন দৃশ্য। বৃহস্পতিবার ১২ মার্চ বিকালে ভাষণের শুরুতে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি বললেন স্বাধীনতার ঘোষক। তাকে বারবার বলতে হল আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিস্ট। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। পরে বিএনপি সরকারের কঠোর পদক্ষেপে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল। বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দেশের জন্য কি করবেন তার বিস্তারিত ফিরিস্তি রাষ্ট্রপতি তার ভাষণে দিলেন। তিনি ভাষণ শেষ করলেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটা হওয়ারই ছিল। বাংলাদেশে নির্বাচনের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠান ও পরে আরও একটি অনুষ্ঠানে হাবুদ্দিন চুপ্পুকে একসঙ্গে বেশ খোশমেজাজে দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য অবস্থান নিয়ে ইদানিং বহু মহলে বেশ আলোচনা সমালোচনা হতে দেখা যায়। ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ রাষ্ট্রপতি জয় বাংলা ছাড়াই শেষ করেন। এরপর অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে গেলেও রাষ্ট্রীয় কোনো আয়োজনে তার বক্তব্য দিতে দেওয়ার সুযোগ হয়নি। নির্বাচনে জিতে বিএনপির নতুন সরকার শপথ নেবার পর গত ৬ মার্চ প্রথম কোনো সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পাঠ দিবসের ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্য শেষ হয় বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে, যা নিয়ে সেদিনও আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন। একসময় তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। তখন দেশের মানুষ তাকে শাহাবুদ্দিন চুপ্পু নামে চিনত। রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন কঠোর বিএনপি বিরোধী ও জিয়া পরিবার বিরোধী ব্যক্তি হিসেবেই পরিচিত। অতীতে তিনি একাধিকবার দলটির উদ্দেশ্যে কুৎসা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। বক্তব্যে তিনি বিএনপি নেতাদের দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধী শক্তির দোসর হিসেবে চিহ্নিত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতাপূর্ণ আচরণে তিনি মুগ্ধ বলতেও দ্বিধা করেননি। শেখ মুজিব, শেখ হাসিনা ও আওয়ামী লীগ অন্তর্প্রাণ শাহাবুদ্দিন। সংসদে দাঁড়িয়ে আচমকা তার ভোল বদলে অনেকে যুগপৎ বিস্মিত। রাতারাতি তার ভোল পাল্টানো দেখে অনেকেই বলছেন ডাল মেকুচ কালা হ্যায়। রাষ্ট্রপতি হওয়ার আগে শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন ইত্যাদি বিশেষণে বিশেষিত করেন। কার্যত মুখে ফেনা তুলে ফেলেছিলেন। শেখ হাসিনার পা ছুঁয়ে তাকে প্রণাম করে তার চরণধূলি না নিতে পারায় তার আক্ষেপের অন্ত ছিল না। এমন একজন মোসাহেবের মুখে তারেক বন্দনা মনে করিয়ে দেয় ভূতের মুখে রামনাম প্রবাদ।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাষ্ট্রপতি যে বিএনপির দিকে ঝুঁকবেন সেটা বোঝা গিয়েছিল গণমাধ্যমকে দেওয়া একটা সাক্ষাৎকার থেকে। সেই সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিল। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট করেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝে পারি তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কার্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপি সহযোগিতা ছিল ১০০%। চুপ্পুকে বাঁদর নাচ নাচাল বিএনপি, সংসদীয় নাটকে জামায়াত কপাল ভালো বলতেই হচ্ছে, কারণ বিউগলে বাজছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সেটা না বাজালে বোঝার উপায় ছিল না এটা জাতীয় সংসদ না বিক্ষোভ মঞ্চ। আরও মোটা দাগে পাড়ার রক। রাষ্ট্রপতি এসে গিয়েছেন, জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। অধিবেশনের মনিটরে প্রদর্শিত হয় বাংলাদেশের জাতীয় পতাকা। জামাতসহ বিরোধী দলের সাংসদরা চেয়ারে বসে আছেন। রাষ্ট্রপতি বডিগার্ড তাদের দাঁড়াতে বলছেন। উঠে দাঁড়াতে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। কে শোনে কার কথা? বিউগলে জাতীয় সঙ্গীত প্রায় অর্ধেক বাজানো হয়ে গিয়েছেন, বিরোধী নেতারা দাঁড়ালেন বটে, কিন্তু এমনভাবে দাঁড়ালেন যা দেখে যে কারো মনে হবে না না দাঁড়ালে নয়, তাই দাঁড়াতে হচ্ছে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর রাষ্ট্রপতি চুপ্পু ভাষণ পাঠ করবেন। শুরু হল স্লোগান, বিরোধী নেতাদের হাতে প্ল্যাকার্ড। কোনো কোনো প্ল্যাকার্ডে লেখা রাষ্ট্রপতি স্বৈরাচারী, কোনোটায় লেখা রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দালাল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, যারা জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়াতে জানে না তাদের থেকে রাষ্ট্রপতিক সম্মান প্রদর্শন আশা করাটাই অন্যায়। বিতর্কের শেষ এখানেই নয়। রাষ্ট্রপতি ভাষণ পাঠ করছেন, সেই সময় বিরোধীরা দলের নেতারা দিয়ে চলেছেন স্লোগান, এবং গোটাটাই হয়েছে অসংসদীয় কায়দায়। প্রয়োগ করা হয় অশালীন ভাষা। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হলে খালেদা জিয়া সহ দেশি বিদেশি বিশিষ্টজন, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সংসদ সদস্য, জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হল ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ৬ জন এবং বিএনপির এক নেতার নাম। বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শোক প্রস্তাব উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম আরও কয়েকটি নাম যুক্ত করার অনুরোধ জানান। তার প্রস্তাবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হুসাইন সাইদি ছাড়াও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য মশিউর রহমানের নাম যুক্ত করার কথা বলা হয়। পরে স্পিকার তা অনুমোদন করেন। এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দিতে উঠে বলেন, শোক প্রস্তাবে কিছু নাম বাদ পড়েছে। সেগুলো বলার জন্য তিনি বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে কথা বলার অনুরোধ করেন। স্পিকার তাকে মাইক দেন। তাহের বলেন, শোক প্রস্তাব একপেশে করে তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে সংসদকে নিরপেক্ষ ও প্রাণবন্ত করতে আরও সচেতন হওয়া দরকার। এ সময় তিনি আরও কয়েকজনের নাম বলে সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। জামাতের বক্তব্য, রাষ্ট্রপতি চুপ্পু অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, অথচ তিনি রাষ্ট্রের অভিভাবক। দ্বিতীয় অভিযোগ, ২০২৪-এর ৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেটা অস্বীকার করেন। এতে তিনি জাতির প্রতি মিথ্যাচার করেছেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াতে আমিরের তৃতীয় অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর নির্বাচিত প্রতিনিধিদের সংসদ পরিষদের সদস্য এবং সংসদ সদস্য এই ২ ভূমিকায় দায়িত্ব পালনের বিষয়টি একাধিক অধ্যাদেশে উল্লেখ করা হয়েছিল, কিন্তু গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে সংসদ পরিষদের আহ্বান করার কথা থাকলেও রাষ্ট্রপতি তা করেননি। রাষ্ট্রপতির ভাষণে সবথেকে যেটা দৃষ্টিকটু তা হল আওয়ামী লীগকে তিনি শুলে চড়িয়েছেন।